নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বৈষম্য অধ্যায় 2 এর খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা, এবং পরীক্ষাতে কিন্তু প্রতিবারই এটা আসে। তো আজকে আমরা খুব শর্ট টাইমের মধ্যেই এই যশোর বোর্ড 2024-এর ম্যাথটা সলভ করব। আর দেরি না করে আমরা ম্যাথটা দেখব। তোমরা দেখতে পারছো যে 2023 সালে 1 জুন তারিখে কেমি কোম্পানি খতিয়ান উদ্বৃত্ত ওগুলো দিয়ে দিয়েছে। এটা দিয়ে আমরা ম্যাথটা প্রস্তুত করব। আমাদের নগদ উদ্বৃত্ত দিয়েছে 40,500, বৌদ্ধ হিসাবের কিছু আইটেম রয়েছে, শেফা কোম্পানি রয়েছে, করিম কোম্পানি রয়েছে, মমি কোম্পানি রয়েছে, এছাড়াও আরও কিছু লেনদেন দিয়ে দিয়েছে। ওকে, আমাদের কত বলেছে প্রাপ্ত বার্তার পরিমাণ, কত বলেছে যে একটি নগদ প্রদান জাবেদা আর হচ্ছে প্রয়োজনীয় সহকারী খতিয়ান, অর্থাৎ আমাদের প্রদান জাবেদা করতে বলছে। আমরা ধাপে ধাপে একটু করবো আমরা। হ্যাঁ, ওকে, এবার আমরা দেখব আমাদের কথা কি বলেছে। দেখো যে প্রাপ্ত বার্তার পরিমাণ নির্ণয়। প্রাপ্ত বার্তা, হ্যাঁ, বার্তা তো আমরা সবাই জানি, কিন্তু বার্তার কি নাম রয়েছে? কেউ বলে বার্তা, কেউ বলে ডিসকাউন্ট, কেউ বলে ছাড়, রাইট? অর্থাৎ পণ্যের তালিকা মূল্য থেকে যে টাকাটা কম দেওয়া হয় সেটাই হচ্ছে কি কারবারি বার্তা। আর দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বার্তা সৃষ্টি হয় সেটা হচ্ছে নগদ বার্তা। ক্লিয়ার বিষয়টা? তো আমাদের এখানে বলছে প্রাপ্ত বার্তার পরিমাণ। ওকে, প্রাপ্ত বার্তা মানে এটা হচ্ছে নগদ বার্তা। নগদ বার্তা দুই প্রকার, একটা প্রাপ্ত বার্তা, একটা প্রদত্ত বার্তা। তো আমরা দেখবো আমাদের এখানে প্রাপ্ত বার্তার পরিমাণ বের করার জন্য কোন কোন লেনদেনে কাজ করা যেতে পারে। দেখো এখানে যেটা রয়েছে 3 তারিখে 2% বার্তায় নগদে পণ্য ক্রয়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের কারবারি বার্তা। কীভাবে বুঝবো? দেখো এখানে আমাদের 2% বার্তায় নগদে পণ্য ক্রয় করতে বলছে। তো এটা হচ্ছে কারবারি বার্তা। আর নগদ বার্তা কীভাবে বুঝবো? দেনা পাওনা নিষ্পত্তির সময় কাগজ টাকা পাইতাম, সে দিচ্ছে না, তাকে আমরা একটু ডিসকাউন্ট দিলাম, এটাই হচ্ছে আমাদের নগদ বার্তা। ওকে, তাহলে এখানে দেখো 2% বার্তায় সেবা কোম্পানিকে পরিশোধ করেছি। হ্যাঁ, এই 15 তারিখটা হচ্ছে আমাদের প্রাপ্ত বার্তার পরিমাণ। তো আমরা অলরেডি লিখে রেখেছি। দেখো জুন 15 লিখবো প্রাপ্ত বার্তার পরিমাণ। এখানে কত টাকা রয়েছে? 5,800 টাকা। ওকে, সরি 5,800 না, 5,880 রয়েছে। আমার একটু ভুল হয়েছে, আমি ঠিক করে ফেলি। 5,880, 5,880। ওকে, এটা কি বলেছে? দেখো 2% বার্তায় 5,800 টাকা আমরা পরিশোধ করে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের 5,880 টাকা লিখলাম। কত পার্সেন্ট বার্তা? 2%। যদি আমরা 2% বার্তা পরিশোধ করে দিয়েছি, তাহলে এখানে বার্তাটা কত ছিল? এই জন্য আমরা কি করব? গুণ দিব 2 দিয়ে আর ভাগ দিব 98 দিয়ে। 98 কোথায় পেলাম বলো তো? 98 হলো এই 2%, অর্থাৎ 100 থেকে আমরা 2 মাইনাস করে ফেললাম, তাহলে এই হলো আমাদের 98। যদি এখানে 5 থাকতো তাহলে আমরা 100 থেকে 5 বিয়োগ করতাম। ব্যাপারটা এমনই। তাহলে কি করলাম আমরা? 5,880-কে আমরা 2 দিয়ে গুণ করবো, 58 দিয়ে ভাগ করে যেটা আসছে সেটি হচ্ছে আমাদের প্রাপ্ত বার্তার পরিমাণ। বুঝতে পেরেছি? তারপর দেখো আরেকটা রয়েছে আমাদের 21 তারিখে করিমান কোম্পানি নিকট 5,000 টাকার দেনা পুনঃনিশ্চিত সাপেক্ষে 4,900 টাকা প্রদান করেছি। ব্যাপারটা এমনই যে আমি কারোর কাছে 5,000 টাকা পাইতাম, সেই 4,900 টাকায় নিষ্পত্তি করে দিয়েছে, তার মানে আমাকে 100 টাকা বার্তা সৃষ্টি হয়েছে এখানে। তা দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বার্তা সৃষ্টি হলো এটি হচ্ছে কি আমাদের নগদ বার্তা। অর্থাৎ এখানে যেটা আমরা পরিশোধ করেছি এটা হচ্ছে প্রাপ্ত বার্তা। মনে রাখবো যে পরিশোধ করলে যে বার্তা হয় সেটা হচ্ছে প্রাপ্ত, আর আমরা যখন পেয়ে থাকি তখন হয় প্রদত্ত। ব্যাপারটা এমনই, উল্টা হবে। তাহলে আমরা এখানে লিখবো আমাদের জুন 21 প্রাপ্ত বার্তা কত টাকা পেয়েছি? আমরা পেতাম 5,000 টাকা আর নিষ্পত্তি করে 4,900 টাকা। তাহলে এই দুটো পার্থক্য যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের প্রাপ্ত বার্তার পরিমাণ। তাহলে এই দুটো যোগফলই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। আমরা বুঝতে পেরেছি প্রাপ্ত বার্তা বলতে বোঝানো হচ্ছে এখানে নগদ বার্তার পরিমাণ নির্ণয় করতে। ক্লিয়ার? এখানে কিন্তু কারবারি বার্তা না। ওকে, এবার আমরা যেটা করব, যেটার জন্য আজকের এই ক্লাসটা আমাদের নগদ প্রদান জাবেদা। কি জাবেদা? নগদ প্রদান জাবেদা। এইটা করতে হলে আমাদের কিছু নিয়ম জানতে হবে। আসলে নগদ প্রাপ্তি প্রদান জাবেদা কি বসে কি বসে না, তো আমি অন্য একটা ক্লাসে এই রুলসগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিবা। তারপরে একটু না বলেই নয়, সেটা হচ্ছে আমাদের নগদ প্রদান জাবেদা কি বসে না। ওকে, জানি একটা এখানে কিন্তু কখনো কোনো বাকিতে বা ধারে কোনো লেনদেন বসবে না। ক্লিয়ার? তা কি বললাম আবার বলি, নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় বাকিতে বা কোনো ধারে লেনদেন বসবে না। 1 নাম্বার 2, কোনো প্রারম্ভিক উদ্বৃত্ত বা প্রারম্ভিক ব্যালেন্স বসবে না। ক্লিয়ার? এবং কারবারি বার্তা বসবে না। বোঝা গেছে? এছাড়া আমাদের কন্টেন্টটি বা বিপরীত দাখিলা সেটা বসবে না, এবং রিভার্স এন্ট্রিও বসবে না। এই আইটেমগুলো কিন্তু খেয়াল রাখবো আমাদের নগদ প্রদান জাবেদা করার সময়, এগুলো বসে না। ওকে, এবার আমরা ঘর কেটে ফেলেছি। দেখো নগদ প্রদান জাবেদা ঘরটা কেমন ছিল। একটা হচ্ছে প্রথম হচ্ছে তারিখ,
চেক নাম্বার, তারপরে ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য ডেবিট, প্রাপ্ত বার্তা এবং নগদ বার্তা, নগদ হচ্ছে ক্রেডিট। তার মানে আমাদের মনে রাখবো নগদ প্রদান যাবে দেয় নগদের বার্তাটা পরে বসে, আর নগদ প্রাপ্তি যাবে দেয় নগদের বার্তাটা আগে বসে। ক্লিয়ার? কারণটা কি দেখো, কারণ নগদ প্রদান যাবে দেয় কি নগদানটা ক্রেডিট হয়, আর নগদ প্রাপ্তি যাবে দেয় নগদানটা ডেবিট হয়, অর্থাৎ নগদ আগে আসছে, আর যদি প্রদান করে ফেলেছি এটা আমরা কেটে বসাবো অর্থাৎ পরে বসাবো। ওকে, এখন আমরা দেখবো যে আমাদের এই যে লেনদেনগুলো রয়েছে এর মধ্যে নগদ প্রদান যাবে কোনগুলো বসবে। এবার আসি আমরা, দেখো এই 2% বার্তায় নগদে পণ্য ক্রয় এর যাবাদাটা কি হবে, এটা করে ফেলি একটু। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কি বললাম? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর নগদ প্রদান যাবে সেই লেনদেনগুলোই যাবে যে লেনদেনগুলো থেকে যাবেদা করলে নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট হয়। আমি আবার বলি, লেনদেন থেকে যাবেদা করলে যদি নগদান বা ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয় সেই লেনদেনগুলো নিয়ে আমরা নগদ প্রদান যাবেদা প্রস্তুত করব। ক্লিয়ার? তাহলে আমাদের 3 টাইপের যাবেদার কি হলো, নগদান হিসাব, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু মনে রাখবো এই যে 2% বার্তা কারবারি বার্তা, তার 3000 থেকে 2% কারবারটা মাইনাস করে ফেলবো। তাহলে 3000 টাকা 2% কত হবে? 60 টাকা হবে, মোয়াল্লি বেশি না। এটা এই তাহলে 2940 টাকা হচ্ছে আমাদের ক্রয়ের টাকার পরিমাণটা হবে। তাহলে আমরা কি লিখবো? ক্রয় হিসাব লিখবো এখানে, প্রথমে জুন 3 এখানে লিখবো। এখন টাকাটা কত হবে? আমরা যাবে কি বললাম, দেখো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট কোথায় আছে এখানে, তখন কত লিখবো আমরা? 2900। তাহলে কত করেছি এখানে? 960 টাকা আছে বার্তা, তাহলে 2940 টাকা। এই টাকাটা আমরা লিখবো আবার কোথায়? নগদে ঘরে 2940 টাকা। যাবে কি হলো, দেখো আমাদের ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 2060 কোথায় পেলাম আমরা? আবার একটু দেখিয়ে দিই এখানে 3000 ইন্টু হচ্ছে কত পার্সেন্ট? 2%। 2% হচ্ছে 60 টাকা, অর্থাৎ 3000 থেকে 60 টাকা বিয়োগ করলে যে টাকা থাকবে সেটা হচ্ছে আমাদের টাকার পরিমাণ। আর ওই বার্তাটা কেন লিখছি না বলো তো? এটা হচ্ছে কারবারি বার্তা, আর কারবারি বার্তায় নগদ প্রাপ্তি প্রদান যাবেদায় বসে না, এটা কিন্তু আগে শিখে ফেলেছি। ক্লিয়ার? এবার আসবো আমরা 15 তারিখে। কি বলছে দেখো, 2% বার্তায় সেবা কোম্পানিকে পরিশোধ করে দিয়েছি কত টাকা? 5880 টাকা পরিশোধ করে দিয়েছি। আর বার্তা টাকাটা কিন্তু আগে আমরা কিন্তু কতে বের করে ফেলেছি, ওটা আমরা টেস্ট করে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা এখানে লিখেছি সেবা কোম্পানি লিখে রাখবো। তারপর আমরা কি করব, কত টাকা পেয়েছি বা প্রদান করেছি? 5880 টাকা। তাহলে আমরা নগদে লিখবো 5880 টাকা। ওকে, আর আমাদের এখানে বাটার পরিমাণটা কত ছিল? আমরা একটু ব্যাকে যাই, দেখো এর কত ছিল? এখানে ছিল হচ্ছে 120 টাকা। এই 120 টাকা আমরা বাটার করে লিখে ফেলবো। ওকে, 120 টাকা। তাহলে মোট কত হলো আমাদের? তাহলে 6000 টাকা। 6000 টাকা লিখবো আমরা প্রদ হিসাব বা পাওনাদারের ঘরে। মনে রাখবো এই দুটোর যোগফলই হচ্ছে প্রদ হিসাব বা পাওনাদার। ওকে, বুঝতে পেরেছি কিনা? এবার আসছে আমাদের 21 তারিখে। 21 তারিখ কী ছিল? করিম কোম্পানিকে 5000 টাকা দেওয়ার পুনঃনিষ্পত্তিতে 4900 টাকা পরিশোধ করেছি। ক্লিয়ার? তাহলে পরিশোধ করেছি, যাবাদাটা কী হবে তাহলে? তাহলে আমাদের করিম বা প্রদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বার্তা হিসাব ক্রেডিট। মনে রাখবো যে এটা আমরা যদি প্রধান যাবেদা করছি তাহলে আমরা কি করেছি? প্রদ হিসাব ডেবিট, অর্থাৎ আমাদের করিম কোম্পানি ডেবিট আছে। ওকে, তাহলে কত টাকা লিখবো? 5000 টাকা। তাহলে আমরা পাউন্ডের ঘরে লিখবো 5000 লিখলাম। আমরা এখানে বার্তা কত সৃষ্টি হয়েছে? 100 টাকা লিখলাম। আর কত টাকা পরিশোধ করেছি? 4900 টাকা। খুব ইজি ব্যাপারটা আসলে। নগদ প্রাপ্তি প্রদান যাবে খুব ইজি, কিন্তু ভুল কিন্তু অনেক সময় হয়ে যায়। এই জন্য আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবো, রাইট? ওকে, এবার রয়েছে আমাদের 30 সেকেন্ডটা। মমি কোম্পানিকে পরিশোধ করা হয়েছে। বলো তো এটা যাবে দেখি, খুব ইজি না? মমি কোম্পানি অর্থাৎ প্রদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা কিন্তু আবার রিপিট করি, নগদ প্রদান যাবে কোন আইটেমগুলো বসবে? লেনদেন থেকে যাবেদা করলে নগদান বা ব্যাংক যদি ক্রেডিট হয় তাহলে বসবে নগদ প্রদান যাবেদায়। সো এটা যাবেদা হচ্ছে প্রদ হিসাব বা মমি কোম্পানি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমরা এখানে মমি কোম্পানি হিসাব লিখবো। আর টাকা কত আছে? 4000। তাহলে আমরা এখানে লিখবো 4000 টাকা এখানে একবার, আর নগদ একবার 4000 টাকা। আমাদের শেষ। মনে রাখবো একবার ডেবিটে লিখবো, একবার ক্রেডিটে। এখন আমরা কি করব? সবগুলো যোগ করবো, অর্থাৎ ডেবিট ক্রেডিটগুলো আমরা যোগ করে ফেলবো। মানে মূল কথাটাই হচ্ছে নগদ প্রাপ্তি এবং প্রদান যাবেদা করতে হলে নগদান বা ব্যাংক যদি ডেবিট হয় সেই লেনদেনগুলো বসাবো প্রাপ্তিতে, আর নগদান আর ব্যাংক যদি ক্রেডিট হয় সেগুলো বসাবো প্রদানে। এক, আর আমরা খেয়াল করবো এখানে কোনো কারবারি বার্তা বসে না, কারবারি বার্তাটা মাইনাসে বসছে। যেটা আমাদের প্রথমে দেখো যে ক্রয় হিসাবটা লিখছি না, 2940 টাকাটা, এটা কিন্তু মূল টাকা ছিল কত দেখো? 3000 ছিল। তো ওই আমরা 2% বার্তা মাইনাস করে যেটা আসছে সেটাই লিখেছি, এই জন্য কিন্তু কারবারি বার্তা আমরা এখানে বসাইনি।
পরবর্তীতে যেগুলো বসিয়েছি এগুলো হচ্ছে আমাদের নগদ বাট্টা। ক্লিয়ার? নগদ বাট্টাটা আমরা আলাদা করে বসিয়েছি, পরে মূলটা নগদ টাকা আর বাট্টা কার্ড যোগ করে আমরা এখানে এই পাওনাদার হিসাবে সবাইকে কাউন্ট করেছি। ক্লিয়ার? এই ব্যাপারটা। এবার আমরা আসবো আমাদের পরবর্তী পার্টে, অর্থাৎ আমাদের খতিয়ান করতে হবে, সহকারী খতিয়ান। আমরা সবাই জানি আমাদের খতিয়ান কত প্রকার বলো তো? 2 প্রকার, একটা সাধারণ খতিয়ান, একটা সহকারী খতিয়ান। পদ্ধতি কয়টা বলো? একটা হচ্ছে চলমান জেড ছক, আর একটা হচ্ছে টি ছক। ওকে, এখন আমরা প্রয়োজনীয় সহকারী খতিয়ান, এখন এই খতিয়ান করার আগে আমরা দেখব আমাদের কয়টা খতিয়ান করতে হবে। দেখ, প্রতিষ্ঠান মধ্যে রয়েছে সেবা কোম্পানি একটা করতে হবে, করিম কোম্পানি করতে হবে, একটা মমি কোম্পানি। তার মানে আমাদের এখানে 3টে সহকারী খতিয়ানের ঘর কেটে ম্যাথটা প্রস্তুত করতে হবে। এটি সময় সাপেক্ষ কিন্তু খুব ইজি, তোমরা নেগেটিভভাবে নেওয়ার সুযোগ নেই, পারবা। আচ্ছা, প্রথমে আমরা সেবা কোম্পানি লিখেছি। আমি এখানে চলমান জেড ছকের ঘর কাটি, যেহেতু আমাদের এখানে বলেনি যে এটা কি টি ছক করতে হবে না চলমান জেড ছক করতে হবে, সো আমরা এটা করলেই হলো। তবে চলমানটা কিন্তু একটু ইজি, ঠিক? ওকে, প্রথমে আমরা কি লিখেছি? সেবা কোম্পানি লিখেছি। এখন আমরা দেখব, আমরা জানি যে কোনো খতিয়ান করতে হলে আগে সেই হিসাব খাতের যদি কোনো প্রারম্ভিক ব্যালেন্স আছে কিনা সেটা আমরা একটু আইডেন্টিফাই করব। তোমরা দেখো, আমাদের এখানে সেবা কোম্পানি প্রারম্ভিক ব্যালেন্স কত দিয়েছে? 10,000 দিয়েছে, যে 1 জুন তারিখে। এই জন্য আমরা এখানে ব্যালেন্স লিখব। ব্যালেন্স লিখে আমরা ক্রেডিট পাশে লিখব কত টাকা? 10,000 টাকা। এখন বলতে পারো যে ক্রেডিট পাশে কেন লিখছি? কারণ এগুলো সব হচ্ছে প্রদত্ত হিসাব। প্রদত্ত হিসাব ব্যালেন্স অলওয়েজ কি হয়? ক্রেডিট হয়। ওকে, বুঝতে পেরেছি। এবার আমরা দেখব আমাদের সেবা কোম্পানি, এটি যেখানে একটা কাহিনী রয়েছে যে 2% বাট্টায় সেবা কোম্পানিকে পরিশোধ করা হচ্ছে 5,880 টাকা পরিশোধ করেছিলাম। ওকে, বাট আমরা একটু কিন্তু আমরা জাবেদা করে ফেলেছিলাম, ঠিক না? এই জাবেদা কি হবে? যে সেবা কোম্পানি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বাট্টা হিসাব ক্রেডিট। ঠিক এই জিনিসগুলো আমরা নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে নগদান কত টাকা লিখবো? 5,880 টাকা। আর বাট্টাকেও কত হয়েছিল? 120 টাকা। আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে আর ক্লিয়ার হবে আমাদের। দেখো এখানে এই যে 5,880 টাকা আর 120 টাকা, জাস্ট এই জিনিসগুলো আমরা এখানে কি করবো? কপি করে ফেলবো, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। তাহলে কি হলো? এখন আমাদের এখানে ডেবিটের ক্রেডিটে কত আছে? 10,000, আর ডেবিট আছে 5,800 টাকা। তাহলে এর থেকে আমরা কি করবো? আমরা মাইনাস করে ফেলবো। তাহলে মাইনাস করলে আমাদের কত হচ্ছে? আমার 4,120 টাকা। 4,120 টাকা। যদি ক্রেডিট পাশে বেশি তাহলে আমাদের এটা ক্রেডিট ব্যালেন্স হবে। আবার এর থেকে আমরা কি করব? 120 টাকা মাইনাস করে ফেলবো, তাহলে কত হবে? 4,000। তো আমাদের এখানের খতিয়ানটা আমাদের এখানে শেষ। তো আমরা কি দাঁড়ালো? প্রথমে আমরা সেবা কোম্পানির প্রারম্ভিক উদ্বৃত্তটা ক্রেডিট পাশে বসালাম। তারপরে আমাদের এই যে লেনদেন রয়েছে সেবা কোম্পানির 15 তারিখের যে আবেদন ছিল, সেবা কোম্পানি হিসাব ডেবিট, অর্থাৎ প্রদত্ত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বাট্টা হিসাব ক্রেডিট। ওকে, তো যেহেতু আমরা সেবা কোম্পানি করছি, এটা কোথায় রয়েছে? আমাদের ডেবিটে। তাহলে আমরা ডেবিটে লিখেছি একবার, পরে ডেবিট ক্রেডিট কী করবো? আমরা এটা মাইনাস করেছি, পরে এর থেকেও আমরা মাইনাস করেছি, দেন আমাদের অঙ্কটা এখানেই শেষ। ক্লিয়ার? ঠিক একইভাবে আমরা পরের খতিয়ানটা করবো। অর্থাৎ কার খতিয়ান করবো? এবার করবো করিমান কোম্পানি। তাহলে আমরা করিমান কোম্পানি বক্স কেটে ফেলেছি ঠিক একইভাবে। এবং করিমান কোম্পানির ব্যালেন্স অলরেডি দেওয়া আছে কত টাকা? দেখো 5,000 টাকা দেওয়া আছে, সমস্যা নেই। তাহলে আমরা ব্যালেন্স লিখে আমরা ক্রেডিট পাশে লিখবো কত টাকা? 5,000 টাকা লিখবো, আগের মতোই সেম। তারপর আবার এখানে করিমান কি লেখা আছে? করিমকে 5,000 টাকার দেনা পুনঃনিষ্পত্তিতে 4,900 টাকা প্রদান করেছি। এই যে আমাদের একটু মনে মনে করে ফেলি। তাহলে আমাদের করিম কোম্পানি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বাট্টা হিসাব ক্রেডিট। তাহলে নগদান আর বাট্টা ক্রেডিট হচ্ছে, কিন্তু করতেছি কার খতিয়ান? করিমান কোম্পানি, অর্থাৎ এ ডেবিটে আছে, অর্থাৎ টাকাগুলো কোথায় বসবে? ডেবিটে। ওকে, তাহলে আমরা লিখবো কি? আমাদের নগদে লিখবো কত টাকা? 4,900 টাকা। 4,900। ওকে, তাহলে আমরা 5,000 থেকে 4,900 আমরা মাইনাস করে ফেলবো। ওকে, কত থাকবে? আমাদের থাকবে হচ্ছে 100 টাকা। আচ্ছা, আবার আমাদের এখানে প্রাপ্ত বাট্টা কত ছিল? 100 টাকা ছিল। তাহলে এটা ডেবিট ক্রেডিট ইজ ইকুয়াল টু কত হবে? আমাদের 0 হয়ে যাবে, ঠিক না? বিষয়টা আমরা কি লিখবো এখানে? 0। যেমন আমাদের কোনো ব্যালেন্স থাকছে না। কেন থাকছে না বলো? আমাদের প্রারম্ভিকে ছিল 5,000, 4,900 টাকা নগদে দিয়েছি। ওকে, 5,000 থেকে 4,900 বাদ দিলে 100 থাকলো, আর এখানে 100 রয়েছে আমাদের বাট্টা টাকাটা। এই 100 প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু 0। তা আমাদের কোনো ব্যালেন্স থাকছে না, সমস্যা নেই, না থাকলে নাই, কি করবো আমরা? ওকে, এরপর আমরা সর্বশেষ রয়েছে আমাদের মমি কোম্পানি। মমি কোম্পানির ব্যালেন্স কত দেওয়া আছে? দেখো 8,000 টাকা দেওয়া আছে। তাহলে আমরা এখানে ব্যালেন্স লিখবো কত টাকা? 8,000 লিখবো। আমরা অবশ্যই ক্রেডিট পাশে লিখবো, যেহেতু আমাদের মমি কোম্পানি যিনি প্রদত্ত হিসাব অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স থাকে, তাই না? প্রদত্ত হিসাব অলওয়েজ ক্রেডিট থাকে, তো ক্রেডিট লিখেছি। আর কি লিখছে? মমি কোম্পানিকে পরিশোধ 4,000 টাকা। এ যাবে দেখি প্রদত্ত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, নগদান হিসাব ক্রেডিট।
তাহলে আমাদের বমি কোম্পানি ডেবিট বলেছি, তাহলে এখানে কোথায় লিখবো, ডেবিটে লিখবো কত টাকা, 4000 টাকা, এখানে লিখলাম 4000। ওকে, তাহলে আমাদের ব্যালেন্স ছিল 8000, 8000 থেকে 4000 বাদ দিলাম, কত থাকবে 4000। খুব সিম্পল হিসাব, আমাদের অঙ্কটা এখানে শেষ। তো আমরা আজকে এতক্ষণ চেষ্টা করেছি নগদ প্রদান জাবেদার ব্যাপারগুলো। আসলে এই ম্যাথগুলো করতে হলে একটু নিয়মাবলীগুলো জানতে হবে, বিশেষ করে বারটার পার্টটা একটু মনোযোগ দিয়ে আমাদের কাজ করতে হবে। মনে রাখবো যে কাবের বারটা এখানে বসে না, মাইনাস হয়ে মূল টাকাটা বসে, আর প্রাপ্ত বারটা প্রদত্ত বারটা টাকাটা এখানে অবশ্যই বসে, আলাদা আলাদা বক্সে করতে হবে। তো আজ এই পর্যন্তই, নেক্সট আবার অন্য ক্লাসে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।